পারফিউম বা সুগন্ধি খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই অনুভব যে কতটা মোহ সৃষ্টি করতে পারে তা আসলেই অজানা। যুগে যুগে পৃথিবীতে বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে কিছু মানুষের আগমন ঘটে। ঠিক এই রকমই পারফিউমের সর্বোচ্চ সৌন্দর্য উপলব্ধি করাতে সেরা নাক নিয়ে যে মানুষটি জন্ম নিয়েছিল, সে তার তৈরি পারফিউম দ্বারা পুরো এক সাম্রাজ্যকে তার বশীভূত করেছিল। মানুষ হত্যার মতন অপরাধ করেছে, সকলের কাছে সে অ্যাঞ্জেল এর খেতাব পেয়েছিল। এমনই একটি গল্প নিয়ে 1985 সালে জার্মান রাইটার একটি গল্প তৈরি করেছিলেন, যার নাম দ্য পারফিউম স্টোরি অফ মার্ডার। এবং এরপর 2006 সালে ডিরেক্টর টম টিকেয়ার এই অনবদ্য উপন্যাসটিকে একটি চলচ্চিত্রে রূপ দিয়েছিল। তো চলেন এই গল্প নিয়ে এখন আলোচনা করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় জন পার্কিন্স নামে এক লোক জেলে বন্দী। সে পুরোপুরি শিকলে বাঁধা ছিল। তাকে নির্মমভাবে টেনে বাইরে বের করে আনা হয়। বাইরে অসংখ্য লোকের সমাগম, তাই মার্ডার মার্ডার বলে ডাকছিল। সবার কাছে সে ঘৃণার পাত্র ছিল। জনসমাগমের সামনেই তার অপরাধের রায় শোনানো হয়। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাধারণ কোনো মৃত্যুদণ্ড নয়, মৃত্যুর আগে তার হাত পা ভেঙে ফেলা হবে, তারপর তাকে ফাঁসি দেওয়া হবে। এই রায়ে সবাই অনেক খুশি ছিল। সবার মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। কে এই জন পার্কিন্স? কি তার অপরাধ? কেন তাকে সবাই এত ঘৃণা করছে? এই উত্তরগুলো জানানোর জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। দেখানো হয় অতীতের 1738 সালে প্যারিসের শহর। প্যারিসের সবচেয়ে নোংরা জায়গা ছিল, যেখানকার মাছের বাজার ছিল। এইখানে বাজারে এক মহিলা মাছ বিক্রেতাকে দেখানো হয়। সে প্রেগনেন্ট ছিল। তার হুট করেই পেইন উঠে যায় এবং সে ওইখানেই আড়ালে বাচ্চা প্রসব করে। সুন্দর প্যারিসের সবচেয়ে দুর্গন্ধময় জায়গায় জন্ম হয় জন পার্কিন্সের। এর আগেও তার মার 4টি সন্তান প্রসব হয়েছিল। সেগুলো কিছু মৃত ছিল, কিছু বিকলাঙ্গ ছিল। সেই সব থেকে সুন্দর বাচ্চা ছিল। যে বাচ্চাগুলো মৃত হয়ে জন্ম নিয়েছিল, সেগুলোকে তার মা নদীতে ফেলে দেয়। এই বাচ্চাটি অজ্ঞান অবস্থায় জন্ম নেয়। তাকেও তার মা ফেলে দিত। কিন্তু বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা ছিল না। অদ্ভুত ঘ্রাণ ক্ষমতার অধিকারী ছিল এই বাচ্চাটি। বলা যেতে পারে সর্বোচ্চ ঘ্রাণ ক্ষমতা ও বিশ্লেষণের ক্ষমতা ছিল বাচ্চাটির। দুর্গন্ধময় জায়গায় জন্ম নেওয়ার ফলে বাচ্চাটি ঘ্রাণ সহ্য করতে না পেরে প্রায় কেঁদে ওঠে। তারপর সেখানে সবাই চলে আসে। মাটিতে তাকে আর ফেলতে দিতে পারে না। সে পালিয়ে যায়। তার মার এই অপরাধের জন্য পরে তাকে ফাঁসি দেওয়া হয়। জন পার্কিন্সের সাথে অন্যদের নিয়তির এক অদ্ভুত তালমিল রয়েছে। এই জন পার্কিন্স যার যার কাছে যেত, সে থাকাকালীন অবস্থায় তার মাধ্যমে অনেক উপকার হতো। আবার চলে গেলেই কোনো না কোনোভাবে তাদের মৃত্যু হয়ে যেত। বাচ্চাটিকে একটি অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। অনেক ছোট্ট এই অনাথ আশ্রমে জায়গার অনেক ঘাটতি ছিল, তাই এই বাচ্চাটি আসাতে অন্য বাচ্চারা তাকে মেরে ফেলার চেষ্টা করে। এই সময় অনাথ আশ্রমের যে কেয়ারটেকার ছিল, সে তা দেখে ফেলে এবং সে বাচ্চাটিকে উদ্ধার করে। তবে এই না যে সে বাচ্চাদের খুব ভালোবাসতো, উল্টো বলা যেতে পারে এই বাচ্চাগুলোর উপরই তার আয় নির্ভর করত। এই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলেই তাদের বিভিন্ন কারখানায় বিক্রি করে দেওয়া হতো। অনাথ আশ্রমের বাচ্চাগুলোর অবস্থা খুবই শোচনীয় ছিল। তারা অনেকেই কষ্টে জীবনযাপন করত। অনাথ আশ্রমে জন পার্কিন্সকে আনার পরপরই সেখানকার বাচ্চারা বুঝে গিয়েছিল সে সবার থেকে আলাদা এবং বিশেষ কেউ। ধীরে ধীরে জন বড় হয়। 5 বছর পর্যন্ত সে কারো সাথে কোনো কথাই বলেনি। অন্য সব ছেলেরা যখন খেলাধুলা নিয়ে মেতে থাকতো, জন সেই সময় তার ঘ্রাণ ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকতো। ঘ্রাণের মাধ্যমে সে আশেপাশে সবকিছু অনুভব করতে পারত। তার ঘ্রাণ শক্তি এতটাই প্রখর ছিল যে তার দিকে যদি কোনো কিছু ছুঁড়ে মারা হতো, সে সেটা না দেখেই ধরে ফেলত। যখন জনের 13 বছর হলো, তখন তাকে একটি চামড়া কারখানায় বিক্রি করে দেওয়া হয়। জনকে এইভাবে দূরে সরিয়ে দেওয়ার জন্য কেয়ারটেকারের মহিলাটি মারা যায়। ছিনতাইয়ের কবলে পড়ে তার নৃশংসভাবে তার মৃত্যু হয়। জন যেই কারখানায় আসে, সেখানেও সে শোষণের শিকার হয়। সেইখানে কর্মচারীদের এতটাই অমানবিক পরিশ্রম করানো হতো যে সেখানে কেউই 5 বছরের বেশি বেঁচে থাকতে পারত না। কিন্তু একমাত্র জনই সেখানে বেঁচে গিয়েছিল। জন সেই কারখানায় 5 বছরের বেশি সময় পর্যন্ত কাজ করেছিল। এতে এটাই প্রমাণিত হয় ওই কারখানার জন্যই জন বিশেষ এবং আলাদা ছিল। বিশেষ কিছু রয়েছে তার মধ্যে, যা তাকে বেঁচে থাকার প্রেরণা দিয়ে যাচ্ছে। তাকে তার মালিক একবার চামড়া বিক্রিতে শহরে নিয়ে যায়। সে প্রথমে শহরে আসে। এতদিন সে অপরিষ্কার পরিবেশে ছিল। এবার শহরে এসে সে নিত্য নতুন সুন্দর সুঘ্রাণ অনুভব করতে শুরু করলো।
ঠিক এইরকমই ঘ্রাণ নিতে নিতে সে একটি পারফিউমের দোকানে চলে আসে, অর্থাৎ পারফিউম ক্রয়ের দোকানে। তখন সে শহরের সবচাইতে বিখ্যাত পারফিউমের মোর অ্যানসাইকির ঘ্রাণ পায়। এর পরপরই সে আরও একটি পারফিউমের ঘ্রাণ পায়, যা তাকে পাগল করে দেয়। সে মুগ্ধ হয়ে ঘ্রাণটির পিছু পিছু চলতে থাকে। এই পারফিউমের ঘ্রাণটি এক ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে আসছিল। সুন্দরী সে মেয়েটি জনের পিছু আসা দেখে সে বুঝতে পারে। সে তাকে কিছু ফল দেখিয়ে বলে যে কিনতে চায় কিনা, কিন্তু জন সে তো শুধু সুগন্ধই বুঝে। সুগন্ধই যেন তার জন্য স্বর্গ, সে আর কিছু চায় না। সে সেই মেয়ের এগিয়ে দেওয়া হাত থেকে ঘ্রাণ নিতে শুরু করে। এরকম আচরণ দেখে মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। জন তার ঘ্রাণ পেয়েছিল, সে ওই ঘ্রাণকে অন্য হয়ে খুঁজতে থাকে। এভাবেই খুঁজে সে ওই মেয়েকেও পেয়ে যায়। সে মেয়েটির কাছে এসে আবারও ঘ্রাণ নিতে ধরলে মেয়েটি চিৎকার করে ওঠে। তখন জন মেয়েটির মুখ চেপে ধরে দেহে ঘ্রাণ নিতে থাকে। এভাবেই চেপে ধরে রাখার ফলে মেয়েটি মারা যায়। জন নিজেই বুঝতে পারে না তার অজান্তেই কিভাবে একটি মেয়েকে সে হত্যা করে ফেলেছে। তবে তাতে তার বিন্দুমাত্র আফসোস নেই, শুধুমাত্র পারফিউমের সাথেই যেন তার সম্পর্ক। এটার জন্যই সে সব করতে পারে। এটা পেলেই তার আর কিছু দরকার নেই। তবে এই মেয়েটির মৃত্যুর পর তার দেহের ঘ্রাণ ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। জন বিচলিত হয়ে পড়ে। সে এই ঘ্রাণ হারাতে চায় না। এই রাতে সে আর ঘুমাতে পারে না। সে ভাবতে থাকে সে কিভাবে এই ঘ্রাণ ধরে রাখতে পারবে। সেই সময় ওই জায়গায় এমন একজন জনপ্রিয় পারফিউম প্রস্তুতকারক ছিল যার নাম ছিল বলদেনি। একসময় তার বিপুল জনপ্রিয়তা থাকলেও এখন আর নেই। নতুন সব প্রস্তুতকারকদের আনাগোনাতে পুরনো ধাঁচের পারফিউমগুলো টিকে থাকতে পারছিল না। সে নিত্য নতুন ফর্মুলা ব্যবহার করে নতুন পারফিউম তৈরি করতে গেলেও সেগুলোতে সফল হতে পারছিল না। সে সেই সময় এর জনপ্রিয় পারফিউমের মোর অ্যানসাইকির ফর্মুলাও জানার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু সক্ষম হচ্ছিল না। ওই দিন ওখানে জন পার্কিন্স চামড়ার ডেলিভারি দিতে আসে। জন বালদিনের গায়ে লেগে থাকা এর মোর অ্যানসাইকিনের ঘ্রাণ নিয়ে বলে সে তাকে এই পারফিউমটি প্রস্তুত করে দিতে পারবে। বলে তার নাক প্যারিসের শ্রেষ্ঠতম নাক। বলদিন প্রথমে তাকে হেয় করল, পরে তাকে একটি সুযোগ দেয়। জন বলদিনকে এর মোর অ্যানসাইকির থেকেও ভালো পারফিউম তৈরি করে দেয়। বলদিন সেই ঘ্রাণ অনুভব করে সে পৃথিবীর সেরা অনুভূতি পায়। জন বলদিনকে বলে সে যদি তাকে কাজে রেখে দেয় তাহলে সে এর থেকেও ভালো পারফিউম তৈরি করে দিতে পারবে। তাকে শুধু পারফিউম সংরক্ষণের কৌশলটি শিখিয়ে দিতে হবে। বলদিন চামড়ার ব্যাপারী থেকে জনকে কিনে নেয়। জনকে বের করে দেওয়ার সাথে সাথে ঠিক আগের মতন করেই ওই চামড়ার ব্যাপারী পানিতে ডুবে মারা যায়। জন বলদিনকে নতুন নতুন ফর্মুলা দিয়ে সেরা কিছু পারফিউম বানিয়ে দেয়। ওইগুলোর মাধ্যমে বলদিন তার আবার জনপ্রিয়তা ফিরে পায়। বলদিন ও জনকে পারফিউমে নানা বিষয় জানাতো। সে বলে একটি পারফিউমে 3টা স্তর থাকে, প্রতিটা স্তরে 4টি করে নোট থাকে। সব মিলে 12টি নোট দিয়ে একটি পূর্ণাঙ্গ পারফিউম তৈরি করা হয়। পারফিউম যদি একটি বাড়ি হয়, এই স্তরগুলো হচ্ছে তার দেওয়াল। কথিত আছে 12টি নোডের বাইরে এমন একটি নোড আছে যেটি দিয়ে যদি পারফিউম বানানো হয় সেটি সর্বোচ্চ পারফিউম হবে, যার মোহ মানুষকে বশ করে ফেলবে, পৃথিবীতে স্বর্গের অনুভূতি দিতে পারবে। এতটাই ক্ষমতা হবে সেই পারফিউমের। জন অবাক হয়ে সেইগুলো শুনছিল। সে হয়তো ভাবছিল সে এই পারফিউমটি একদিন বানিয়ে দেখাবে। বলদিনের কাছে জন পারফিউমের সংরক্ষণের সব কলাকৌশল শিখতে থাকে। সে চাচ্ছিল যে যদি কোনো কিছু থেকে ভালো সুগন্ধ পেয়ে যায় তাহলে সেই সুগন্ধটি সে কিভাবে সংরক্ষণ করবে, যে সুগন্ধ যেন আর কখনো হারিয়ে না যায়। বলদিনই তাকে একটি পদ্ধতি শেখায় যে তাকে কিভাবে 10,000 গোলাপ থেকে সুগন্ধ বের করে কিভাবে তার সংরক্ষণ করতে হবে। বলদিনই তার মেশিনে গোলাপগুলো সিদ্ধ করে ঘনীভূত করে, তা থেকে গোলাপগুলো বাষ্পায়িত করে, আর তা থেকেই গোলাপ ফুলের সুগন্ধ ফোঁটা আকারে বেরিয়ে আসে। ফুলের পর জন অন্য জিনিসের সুগন্ধ বের করার চেষ্টা করতে থাকে। একদিন রাতে বলদিনী দেখে জন কাঁদছে। জন বলে বলদিনী তাকে মিথ্যা বলেছে, এভাবে সব ঘ্রাণকে ধরে রাখা যায় না। লোহা, তামা এসব জাতীয় জিনিসের ঘ্রাণ সে ধরে রাখতে পারছিল না। জন চায় সে যেন সকল কিছুরই ঘ্রাণ ধরে রাখতে পারে। বলদিন দেখে সে তার বিড়ালকেও একই পদ্ধতি ব্যবহার করে ফেলেছে। সে তার শরীর থেকে সুগন্ধ বের করার চেষ্টা করছে। বলদিন এতে অনেক পরিমাণে রেগে যায়। তখন সে বলে কোনো প্রাণী থেকে এইভাবে সুগন্ধ বের করা যায় না। এটা শুনে জন সেন্সলেস হয়ে যায়। শরীর থেকে সুঘ্রাণ বের করা যায় না শুনে জন ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তার তো ঘ্রাণ ধরে রাখতেই হবে যে কোনো মূল্যে। তাকে যেভাবেই হোক
কোনো না কোনো পদ্ধতি শিখতেই হবে। জনের অসুস্থ হওয়াতে বলদিন চিন্তিত হয়ে পড়ে, কেননা বলদিনের পারফিউমের বিজনেস জনের জন্যই নির্ভর ছিল। জন তার কাছে অন্য কোনো উপায় আছে কিনা জানতে চায়। বলদিন বলে সে প্রাণীদের চর্বি গলিয়ে তার সুগন্ধ সংরক্ষণ করতে পারবে, কিন্তু এই পদ্ধতি সে পারে না। তবে গ্রিস শহরে গেলে জন তা শিখে নিতে পারবে। জন যাওয়ার জন্য প্রস্তুত হয়। 100টি পারফিউম ফর্মুলা দেওয়ার পরেই বলদিন জনকে যেতে দেয়। তাতে একটি সুপারিশপত্র লিখে দেয়, যাতে জন ওইখানে গিয়ে কাজ পায় আর পদ্ধতিটি শিখে নিতে পারে। 100 ফর্মুলা পেয়ে বলদিন খুব খুশি হয়ে যায়। জন দূরে যাওয়ার ফলে বলদিনের বাড়িটি ধসে পড়ে যায় এবং সাথে সাথে বলদিন মারা যায়। জন অন্য শহরে যাচ্ছে। সে প্রথমবারের মতন মুক্তির স্বাদ পায়। সে এখন কারো গোলাম নয়। সে পাহাড় পথ পাড়ি দিয়ে গ্রিস শহরে যেতে থাকে। পাহাড়ের এক গুহায় সে কিছুদিন আশ্রয় গ্রহণ করে। একদিন সে স্বপ্ন দেখে ওই ফল বিক্রেতার মেয়ে তার কাছাকাছি রয়েছে, কিন্তু মেয়েটি তাকে অনুভব করতে পারছে না, তাকে দেখতে পারছে না। জনের ঘুম ভেঙে যায়। উঠে সে নিজের শরীরে ঘ্রাণ নিতে শুরু করে। সে দেখে তার নিজের দেহে কোনো ঘ্রাণ নেই, তাই মেয়েটি তাকে দেখতে পাচ্ছিল না। তার নিজের দেহে কোনো ঘ্রাণ ছিল না, কোনো সুগন্ধও ছিল না। জন এতে খুব কষ্ট পায়। সে ভাবে তাহলে তার কোনো মূল্যই নেই। তাই সে সিদ্ধান্ত নেয় সে পৃথিবীর সেরা পারফিউমটি তৈরি করবে, যার মূল্য দেখিয়ে দিবে। গ্রিস শহরে ঢোকার সময় জন আবার সেই ঘ্রাণটি পায়, যেটি সে ফুল বিক্রেতা মেয়েটির কাছ থেকে পেয়েছিল। এই সুগন্ধ আসছিল লৌরা নামে এক মেয়ের শরীর থেকে। জন সেই ঘ্রাণের পিছু পিছু নিতে সেই মেয়েটির বাসা পর্যন্ত চলে যায়। লৌরা গ্রিস শহরের ধনী প্রভাবশালী লোক অ্যান্টনি রিচিয়ার মেয়ে। জন গ্রিস শহরে এক মহিলার কাছে কাজ শুরু করে। সে সেখানে প্রাণীর চর্বি থেকে সুগন্ধি বের করা 2টি পদ্ধতি শিখেছিল। জন পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি বানাবে। এর জন্য সে যে কোনো কিছুই করতে পারে। সে যে কোনো পর্যায়ে যেতে রাজি রয়েছে। তার কাছে পারফিউমের ঊর্ধ্বে কিছুই ছিল না। এর ধারাবাহিকতায় সুন্দর সুবাসের একটি মেয়েকে সে হত্যা করে ফেলে। জন সেই শরীরটি প্রাণীর চর্বির সাথে সিদ্ধ করে, কিন্তু এরপরও সে সফল হয় না। সে মেয়েটির দেহ থেকে সুগন্ধ বের করতে পারে না। এরপর সে অন্য পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করে। এজন্য সে ওইখানকার এক পতিতাকে ভাড়া করে নিয়ে আসে। সে তার দেহে চর্বির লেপ লাগিয়ে দেয়। পতিতাটি এসব দেখে ঘাবড়ে যেতে থাকে। সে এক পর্যায়ে আর রাজি হয় না। জনকে তার টাকা ফেরত দিয়ে তাকে যেতে বলে। তখন জন তাকেও মেরে ফেলে। তার শরীরে চর্বির লেপ লাগিয়ে তা সংরক্ষণ করে। এরপর সে চর্বি তুলে নিয়ে গিয়ে জাল দিতে থাকে এবং সেখান থেকে সুগন্ধ বের করতে সে সক্ষম হয়। এরপর জন বালদিনের কথা অনুযায়ী 13 বোতলের একটি সেট তৈরি করে। এই সেট পূরণের মাধ্যমে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পারফিউম তৈরি করবে। আর এই প্রতিটি বোতলের জন্য প্রয়োজন হবে এক একটি নারীর দেহ। একদিন রাতে লৌরাদের বাসায় তার বার্থডে পার্টি চলছিল। সুযোগ পেয়ে জন সেখানে চলে আসে। পার্টিতে লৌরা লুকোচুরি খেলছিল। ওই সময় জন লৌরাকে আক্রমণ করতে ধরে, কিন্তু কেউ ওখানে চলে আসে। সেই দিন সে আর লৌরাকে নিতে পারে না, কিন্তু এই পার্টিতে থাকা 2 জন যমজ বোনকে তুলে নিয়ে যায়। তাদেরকে মেরে তা থেকে সুগন্ধি বের করে তার 1 নম্বর এবং 2 নম্বর বোতল পূরণ করে। এই ডেড বডিগুলো শহরের বিভিন্ন জায়গা থেকে পাওয়া যেতে শুরু করে। এর ফলে শহরের মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে যেতে শুরু করে। সারা শহরে কারফিউ জারি করা হয়। সবাই তাদের বাসার মহিলাদের লক করে রাখতে শুরু করে। লৌরার বাবা তার মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে সেই হত্যাকারী সুন্দরী মেয়েদের টার্গেট করে তাদের কোনো বিশেষ উদ্দেশ্যে মেরে ফেলছে। আর তার মেয়ে এই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। জন পার্কিন্স 12টি মেয়েকে মেরে তাদের 12টি বোতলে ফিল আপ করে ফেলেছে, আর তার দরকার ছিল একটি। এটা সে লৌরা নামক মেয়ের কাছ থেকেই নেবে। এতগুলো মেয়ে হত্যাকাণ্ডের জন্য চার্জে একটি সভা বসে। সেখানে সবাই মর্মাহত ক্ষুব্ধ ছিল। তার থেকে সবাই নিস্তার পেতে চাচ্ছিল। এই সময় সেখানে একটি সংবাদ আসে। গোনাবল শহরে একটি লোক ধরা পড়েছে। সে নিজেকে হত্যাকারী হিসাবে স্বীকার করে নিয়েছে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। পরে তারা সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে, কিন্তু অ্যান্টনি রিচার্ডস এটা মেনে নেয় না। সে তদন্ত করে বলে এটা ভুল কোনো লোক। লোকটি স্বীকারোক্তিতে বলেছে সে মেয়েদের চুল কেটে তাদের নির্যাতন করেছে। লাশগুলো চুল কাটা থাকলেও তাদের শরীরে কোনো নির্যাতনের দাগ ছিল না। হত্যাকারী এদের অনেক যত্নেই খুন করেছে। কিন্তু অ্যান্টনির এসব কথা কেউ মেনে নেয় না। সবাই খুশিতে মেতে থাকলেও অ্যান্টনি তার মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় লৌরা গ্রান জনের কাছে এসে পৌঁছে। জন সেই গ্রানের পিছু পিছু লৌরাদের সাথে অন্য শহরে চলে আসে। অন্যদিকে এই প্রতিটা মেয়েটির বিড়াল জনের বাড়িতে মাটি খুঁড়ে
মেয়েটির জামা কাপড় বের করে ফেলে। পরে এখানে সবাই এসে এখন পর্যন্ত 12টি নারীর বস্ত্রই খুঁজে পায়। পুলিশ জনকে হন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু জন এখানেও ছিল না। সে লরাদের সাথে চলে এসেছিল। অ্যান্টনি একটি হোটেলে উঠেছিল। সে তার মেয়েকে একটি রুমে লক করে রাখত, আর সেই চাবি সে তার নিজের কাছে রেখে ঘুমাতো। জন এই রাতে হোটেলে ঢুকে লরার রুমের চাবি নিয়ে লরার রুমে চলে যায় এবং সে লরাকে হত্যা করে তার শরীর থেকে 13তম বোতলটি ফিল আপ করে নেয়। পরের দিন সকালে অ্যান্টনি তার মেয়েকে মৃত অবস্থায় পায়। সে অনেক মর্মাহত হয়। সে পাগলের মতন কাঁদতে থাকে। অন্যদিকে জন তার 13টি সুগন্ধ পেয়ে গেছে। এই 13তম সুগন্ধটি সে তার আগের 12টি সুগন্ধের সাথে মিলিয়ে দিয়ে সে তার কাঙ্ক্ষিত পারফিউমটি তৈরি করে ফেলে, যেই পারফিউম বানানো প্রায় অসম্ভব ছিল। এরপর সেখানে পুলিশ চলে আসে। জনকে গ্রেফতার করা হয়। এরপর ঘটনা নিয়ে যাওয়া হয় মুভির একদম শুরুতে, যেখানে জনকে দেখানো হয়েছিল। তার ফাঁসির আদেশ শোনানো হচ্ছিল। 2 দিন পরে তার ফাঁসির ঘোষণা দেওয়া হয়। ফাঁসির দিন এসে যায়। শুধু এই শহরের মানুষ নয়, অনেক মানুষ দূর থেকেও এসেছিল তার ফাঁসি দেখার জন্য, ঐতিহাসিক এই খুনিকে দেখার জন্য। গার্ডগুলো জনকে নিয়ে আসতে যায়। এই সময় সুযোগ পেয়ে জন তার বানানো পারফিউমটি খুলে ধরে। এই পারফিউমের সুগন্ধে সেখানকার সবাই মুগ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে। পরে দেখা যায় জন রাজকুমার ভেসে ফাঁসির মঞ্চে পৌঁছায়। জল্লাদ তার গায়ে লেগে থাকা পারফিউমের গন্ধে মুগ্ধ হয়ে যায়। সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে তাকে নির্দোষ বলতে থাকে। তারপর জন তার পারফিউমটি তুলে ধরে রুমালে করে সে সেটির ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে দেয়। আশেপাশে সবাই সেই সুবাসে মুগ্ধ হয়ে যায়। সবাই অদ্ভুত সুন্দর অনুভূতি পায়। স্বর্গের সুবাস যেন তাদের মোহিত করে তোলে। তারা পৃথিবীর সব কিছু ভুলে যায়। সবাই সবার মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবাইকে ভালোবাসার দৃষ্টিতে দেখতে থাকে। একে অপরের ভালোবাসতে শুরু করে। তারা সবাই জনকে অ্যাঞ্জেল মনে করতে থাকে। এমনকি লরার বাবাও এসে তার কাছে নিজেকে সঁপে দেয়। জনের কাছে ক্ষমা চায়। জন সবার ভালোবাসা দেখে সে প্রথমবারের মতন ভালোবাসাকে অনুভব করে। সে চোখ বন্ধ করে সেই ফল বিক্রেতা মেয়ের কথা মনে করে, যাকে সে ভালোবাসতে পারত, তার ভালোবাসাও পেতে পারত। তার দেহের সুগন্ধকে আজীবনের জন্য তার আপন করে নিতে পারত। শুধু সুগন্ধের সন্ধানে সে ওই মেয়েকে সহ অনেক মেয়েকে হত্যা করে ফেলেছে। এগুলো ভেবে ভেবে জন অনেক কষ্ট পায়। জন সেখান থেকে চলে যায়। সে এমন একটি ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিল যা টাকা, ভয় কিংবা যে কোনো আধিপত্যের চেয়েও শক্তিশালী। তার কাছে এমন এক শক্তি রয়েছে যা দিয়ে সে যে কোনো সম্প্রদায়কে বশ করে নিতে পারবে। সে চাইলেই বাদশাকে প্রজা বানিয়ে দিতে পারবে এবং পুরো সাম্রাজ্যকে তার করে নিতে পারবে। কিন্তু সে এইসবের কিছুই করে না। এই পারফিউমের মোহে সবাই তাকে ভালোবাসে, সম্মান করছে। কিন্তু এই মোহ কেটে গেলেই তাদের কাছে তার আর কোনো অস্তিত্ব নেই। এই কৃত্রিম ভালোবাসা দিয়ে তার কি হবে? তাই সে তা আর চায় না। তাই সে নিজেকে তুচ্ছ মনে করতে থাকে। যে লক্ষ্য নিয়ে জন হাঁটছিল তা হয়তো পূরণ হয়ে গেছে, কিন্তু সে তার জীবনের আসল লক্ষ্যই হারিয়ে ফেলেছে। জীবনে তার আর কোনো আশা নেই। সে হাঁটতে হাঁটতে সেই দুর্গন্ধময় বাজারে এসে পৌঁছায়, যেখানে তার জন্ম হয়েছিল। এইখানেই এসে সে তার পারফিউমটির পুরো মাথা খুলে দেয়। সবাই সেই গ্রানে পাগল হয়ে যায়। তারা তার গায়ে এসে ঝাঁপিয়ে পড়ে। তারা তার শরীরের ঘ্রাণ নিতে নিতে শরীরের কিছু কিছু অংশ ছিঁড়েই ফেলে। পরের দিন সকালে সেই জায়গায় জনের বস্ত্র ছাড়া আর কিছুই ছিল না। এর মাধ্যমে পৃথিবীর সর্বোচ্চ ঘ্রাণের অধিকারী ও সর্বোচ্চ পারফিউম তৈরির মানুষটির ইতি ঘটে। তারপরে পারফিউমের বোতল থেকে শেষ ফোঁটা পড়ে এবং পারফিউমটি এখানেই শেষ হয়ে যায়, যার জন্য হয়তো প্যারিসকে দ্য সিটি অফ লাভ অ্যান্ড রোমান্স বলা হয়ে থাকে। আশা করি আজকের এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী এক্সপ্লেনেশনের আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।